কি মনে হয় একজন তরুণীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা হতে পারে? হয়তো অন্ধকার কোনো গলি বা নির্জন কোনো রাস্তা। হ্যাঁ, সাধারণ চিন্তায় সেটাই মনে হবে। কিন্তু ধরুন আলো ঝলমলে একটা জাতীয় স্পোর্টস স্টেডিয়ামের কথা যদি বলি। স্টেডিয়াম, সেটা তো বেশ সুরক্ষিত জায়গা হওয়ার কথা, তাই না? একদম। আপাতদৃষ্টিতে স্টেডিয়ামকে পৃথিবীর অন্যতম সুরক্ষিত আর নিয়মতান্ত্রিক জায়গা বলে মনে হলেও আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা দেখব ভিন্ন একটা চিত্র। আমরা দেখব যে আসল ভিলেনরা অনেক সময় রাস্তার গুন্ডা হয় না। মানে তারা ওই স্যুট টাই পরা ভদ্রলোক হয়। ঠিক তাই। আর সেই সিস্টেমের জাতাকলে পিষ্ট মেয়েদের রক্ষাকর্তা হিসেবে হাজির হয় রাস্তার এক দাগী গ্যাংস্টার। অবিশ্বাস্য একটা ব্যাপার। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা আসলে একটা স্পোর্টস অ্যাকশন ড্রামার ট্রান্সক্রিপ্টের একেবারে গভীরে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে ফুটবল কেবল একটা খেলা নয়, মানে এটা সমাজের সবচেয়ে অন্ধকার দিকগুলোর বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধ। হ্যাঁ, খেলার মাঠে তো চক দিয়ে সীমানা আঁকা থাকে, নিয়মগুলো খুব স্পষ্ট থাকে। কিন্তু এই ট্রান্সক্রিপ্টটা আমাদের দেখায় যে বাস্তব জীবনের অদৃশ্য বাধাগুলো যখন ওই খেলার মাঠে প্রবেশ করে, তখন সেই সাদা দাগগুলো কতটা অস্পষ্ট হয়ে যায়। ঠিক বলেছেন। আমাদের মিশন হলো এই ট্রান্সক্রিপ্টটা বিশ্লেষণ করে দেখা যে কিভাবে অপরাধ জগৎ আর ফুটবলের গল্পকে ব্যবহার করে সমাজের গভীরে প্রথিত সমস্যাগুলো, যেমন ধরুন নারী ক্ষমতায়ন, অ্যাসিড সন্ত্রাস আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এইসব তুলে ধরা হয়েছে। এটা খুবই শক্তিশালী একটা আখ্যান। হ্যাঁ, তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। আমাদের এই ট্রান্সক্রিপ্টে পিতৃতন্ত্র, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা সামাজিক বৈষম্যের মতো বেশ কিছু রাজনৈতিক আর সামাজিকভাবে সংবেদনশীল বিষয় উঠে আসবে। রাইট। আমরা এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ বা পক্ষ নিচ্ছি না, বরং এই স্ক্রিপ্টে বিষয়গুলোকে কিভাবে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। হ্যাঁ, আমরা কেবল তথ্য আর ওই আখ্যানের পেছনে মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব। এই গল্পটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটা আসলে সিস্টেমের কাঠামোবদ্ধ ত্রুটিগুলোর একটা আয়না। তো ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। গল্পের শুরুতেই আমরা সম্পূর্ণ ভিন্ন দুটো জগতের নিখুঁত সংঘর্ষ দেখতে পাই। মাইকেলের জগৎ। হ্যাঁ, মাইকেল, যাকে এলাকার মানুষ আবার বিগিল নামেও চেনে, তার আর তার বাবা অ্যান্থনির অন্ধকার অপরাধ জগৎ। আর অন্যদিকে রয়েছে ফুটবলের সবুজ মাঠ। এই দুটো জগতের মধ্যে সম্পর্কটা আসলে কি? মানে অ্যান্থনি তো চাইলেই তার ছেলেকে একজন বড় মাপের গ্যাংস্টার বানাতে পারত। একদম অপরাধ জগতের ডন বানাতে পারত, কিন্তু সে সেটা চাইল না কেন? আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে এর পেছনের কারণটা খুব স্পষ্ট হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বা বস্তির মানুষদের কাছে খেলাধুলা কেবল বিনোদন নয়। রাইট। অ্যান্থনি চরিত্রটা একজন ক্ষমতাধর গ্যাংস্টার হলেও তার স্বপ্ন হল তার ছেলে মাইকেল একজন ফুটবল চ্যাম্পিয়ন হোক। এর পেছনে একটা গভীর সত্য লুকিয়ে আছে। বস্তি বা সুবিধাবঞ্চিত এলাকার মানুষদের কাছে যখন ভালো শিক্ষা, সামাজিক নেটওয়ার্ক বা ধরুন অর্থনৈতিক মূলধনের চরম অভাব থাকে, তখন তাদের কাছে আর কি বা থাকে? ঠিক তখন শারীরিক মেধা বা খেলাধুলায় তাদের সামাজিক সম্মান অর্জনের একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়ায়। অর্থাৎ ফুটবল এখানে বস্তির মানুষদের জন্য সমাজ পরিবর্তনের একটা মই বা এসকেপ রুট হিসেবে কাজ করছে। একদম তাই। অ্যান্থনি চাচ্ছে এলাকার তরুণরা যেন হাতে অস্ত্র তুলে না নেয়, তারা যেন ফুটবলের মাঠে যায়। ব্যাপারটা অনেকটা এমন যে সমাজ তাদের গায়ে যে ওই অপরাধী ট্যাগ লাগিয়ে রেখেছে, সেই ট্যাগ মুছে ফেলার একমাত্র ইরেজার হলো ওই ফুটবল। হয়, তারা প্রমাণ করতে চায় যে সুযোগ পেলে তারাও দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে। আর এই আকাঙ্ক্ষাটা আসলে যে কোনো প্রান্তিক গোষ্ঠীর ক্ষেত্রেই সত্যি। কিন্তু এই স্ক্রিপ্টের সবচেয়ে বড় ট্র্যাজেডি তো সেখানেই, তাই না? হ্যাঁ, অ্যান্থনি যখন তার ছেলেকে দিয়ে পুরো একটা প্রজন্মের ভাগ্য বদলাতে চাইল, তখন সিস্টেম আর প্রতিপক্ষ তাকে বাঁচতে দিল না। অ্যান্থনি খুন হয়ে যায়। ঠিক, আর সহিংসতা এড়াতে গিয়ে মাইকেল নিজেই সেই চক্রের শিকার হয়। অ্যান্থনির মৃত্যুর পর মাইকেলের সামনে আর কোনো পথ খোলা থাকে না। পিতৃহত্যার প্রতিশোধ নিতে আর নিজের এলাকার মানুষকে বাঁচাতে গিয়ে তাকে বাধ্য হয়ে আবার সেই অপরাধ জগতে ফিরে যেতে হয়। সমাজের এই চক্রটা কতটা নির্মম ভাবুন তো। যে ছেলেটা ফুটবল দিয়ে ওই অন্ধকার জগৎ থেকে বের হতে চাইল, তাকে আবার সেই কাদাতেই টেনে নামানো হলো। তার ফুটবলের কেরিয়ার সেখানেই থমকে যায়।
কিন্তু গল্পের আসল বাঁক তো আসে তখন যখন মাইকেলের অতীত আর বর্তমান এক বিন্দুতে সে মেলে এবং এখানেই আমরা একজন অপ্রত্যাশিত কোচের গল্প পাই। হ্যাঁ, কমল চরিত্রটা। তামিলনাড়ু নারী ফুটবল দলের কোচ হল মাইকেলের বন্ধু কমল, কিন্তু মাইকেলের শত্রুদের হামলায় কমল মারাত্মক স্পাইনাল ইনজুরির শিকার হয়। আর 1 বছরের জন্য হুইলচেয়ারে বন্দী হয়ে যায়। ফলে বাধ্য হয়ে মাইকেলকেই দলের দায়িত্ব নিতে হয়। আর এই জায়গা থেকে ট্রান্সক্রিপ্টটা একটা সাধারণ স্পোর্টস ড্রামা থেকে রীতিমতো একটা মনস্তাত্ত্বিক থ্রিলারে পরিণত হয়, কারণ দলের মেয়েরা মাইকেলকে কোনোভাবেই মেনে নিতে পারে না। তারা তো তাকে রীতিমতো ঘৃণা করে। কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। কিরকম? মানে স্পোর্টস ফেডারেশন কিভাবে একজন প্রাক্তন গ্যাংস্টারকে একটা জাতীয় নারী দলের কোচ হিসাবে মেনে নিল? স্পোর্টস প্রোটোকল বলে তো একটা বিষয় আছে, তাই না? হ্যাঁ, এটা কি আদৌ বাস্তবসম্মত মনে হয়? আপনার এই পুষ্প্যাকটা খুবই যৌক্তিক। সাধারণ অবস্থায় এমনটা ঘটা প্রায় অসম্ভব। কিন্তু আমরা যদি ট্রান্সক্রিপ্টের ভেতরের অবস্থাটা দেখি, তাহলে বুঝব এই নারী দলটার প্রতি স্পোর্টস ফেডারেশনের চরম অবহেলা কাজ করছিল। আচ্ছা। দলটার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা স্পেশাল কোনো ব্যবস্থা ছাড়াই ট্রেনের সাধারণ বগিতে গাদাগাদি করে যাতায়াত করছিল। হ্যাঁ, সাধারণ কম্পার্টমেন্টে তাদের যাত্রার দৃশ্যটা আসলেই স্পোর্টস ফেডারেশনগুলোর নারী খেলাধুলার প্রতি উদাসীনতার একটা বড় প্রমাণ। একদম। আর টুর্নামেন্ট শুরু হতে তো মাত্র কয়েকদিন বাকি ছিল। নতুন পেশাদার কোচ খোঁজার মতো ফান্ড বা সদিচ্ছা কোনোটি ফেডারেশনের ছিল না। অন্যদিকে মাইকেল একসময় স্টেট চ্যাম্পিয়ন ছিল। ফুটবলের ট্যাকটিক্স তো তার নোক দর্পণে। ঠিক, তাই চরম বাধ্য হয়ে বা বলা যায় ওই ঠেলায় পড়ে ফেডারেশন তাকে মেনে নেয়। কিন্তু ফেডারেশন মেনে নিল আসল যুদ্ধটা ছিল মাঠের ভেতরে। ঠিক, কারণ খেলোয়াড়দের মনস্তত্ত্ব, তাদের কাছে মাইকেল হল সেই ব্যক্তি যার অপরাধী জীবনের কারণে তাদের প্রিয় কোচ কমল আজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হ্যাঁ, তারা মাইকেলকে কিভাবে মেনে নেবে? খেলোয়াড়দের কাছে মাইকেল হল তাদের ট্রমার একটা জ্বলন্ত প্রতীক। মাঠে তাকে দেখলেই তাদের সেই ভীতিকর স্মৃতি মনে পড়ে যায়। তো মাইকেল এই পরিস্থিতি কিভাবে সামাল দিল? এই মনস্তাত্ত্বিক বাধা দূর করার জন্য মাইকেল বুঝতে পারে যে এদের কৌশলগত ট্রেনিংয়ের চেয়ে মানসিক ট্রেনিং বেশি দরকার, কারণ দলের ভেতর কোনো টিম স্পিরিট নেই। সবাই তো কেবল নিজেকে প্রমাণের জন্য মরিয়া। হ্যাঁ, যেন একেকজন তানি খেলোয়াড়, দল নয়। এই মনস্তাত্ত্বিক বাধা ভাঙতে মাইকেল একটা অভিনব শাস্তির ব্যবস্থা করে। ওই দৃশ্যটা, ও বাবা, যেখানে মাইকেল বলে যে 4টে টার্গেটের মধ্যে বল ঢোকাতে হবে, আর কেউ গোল মিস করলে পুরো দলকে এক গোলপোস্ট থেকে অন্য গোলপোস্টে 10 বার দৌড়াতে হবে। 10 বার। এটা আসলে সাইকোলজিতে যাকে বলে ট্রমা বন্ডিং বা শেয়ার্ড অ্যাডভার্সিটি, তার একটা দারুণ প্রয়োগ। যখন একজন মিস করছে আর সবাইকে শাস্তি পেতে হচ্ছে, তখন প্রথমে তারা একে অপরের প্রতি ক্ষুব্ধ হয়। স্বাভাবিক, আমার ভুলের জন্য আপনি কেন দৌড়াবেন? ঠিক, কিন্তু এই ক্লান্তিকর দৌড়ের মধ্যে দিয়ে তারা বুঝতে শেখে যে মাঠে তারা একা নয়। মাইকেল এই শারীরিক শাস্তির মাধ্যমে তাদের অহংকার ভেঙে দেয়। সে বোঝাতে সক্ষম হয় যে জার্সির পেছনের নামের চেয়ে দলের জয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। একা খেললে কেবল ম্যাচ জেতা যায়, কিন্তু দলের জন্য খেললে চ্যাম্পিয়নশিপ জেতা সম্ভব। একদম। আর এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই মেয়েদের লড়াইটা তো কেবল মাঠের ভেতরে সীমাবদ্ধ নয়। না, একেবারেই নয়। মনে হচ্ছে সমাজের নিয়মকানুনগুলো এই মেয়েদের স্বপ্নের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী একটা ডিফেন্স লাইন তৈরি করে রেখেছে। আর প্রতিদিন মাঠে নামার আগে তাদের এই কুসংস্কার আর নিয়মের ডিফেন্স লাইনকে ড্রিবলিং করে এগোতে হয়। এই ডিফেন্স লাইন উপমাটা এই কাহিনীর জন্য একেবারে নিখুঁত। আমরা যদি দলের 2 গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনিতা আর গায়ত্রীর জীবনের দিকে তাকাই, তাহলে এই অদৃশ্য দেয়ালগুলো কতটা শক্ত তা বুঝতে পারব। অনিতার ঘটনাটা এই ট্রান্সক্রিপ্টের অন্যতম হৃদয়বিদারক অংশ। অনিতার গল্পটা তো রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। সে একজন অ্যাসিড হামলার শিকার। হ্যাঁ। 7 এপ্রিল অনুশীলনে যাওয়ার পথে এক বখাটে, যে কিনা তার পিছু নিত, তাকে অ্যাসিড মারে। এরপর থেকে অনিতা নিজেকে ঘরের অন্ধকারে বন্দী করে রাখে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই ঘটনাটা আসলে একটা বৃহত্তর সামাজিক ব্যাধির দিকে আঙুল তোলে। অ্যাসিড সন্ত্রাস কেবল একজন মানুষের শরীর পোড়ায় না। এটা আসলে একটা সমাজতান্ত্রিক হাতিয়ার, যা দিয়ে নারীদের স্বাধীন ইচ্ছাকে দমিয়ে রাখা হয়। ভয়ঙ্কর ব্যাপার। আমাদের সমাজ নারীদের পরিচয় তাদের বাহ্যিক চেহারার সাথে এমনভাবে আটকে রাখে যে অনিতা ধরে নিয়েছিল
তার চেহারা নষ্ট হয়ে গেছে মানে তার ফুটবল কেরিয়ার, তার পুরো জীবন শেষ। সমাজ তো সবসময় মেয়েদের শেখায় যে তাদের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের সৌন্দর্য। মাইকেল যখন অনিতার সাথে দেখা করতে যায়, সে ঠিক এই জায়গাটিতেই আঘাত করে। সে বোঝায় যে প্রতিভা কখনো চামড়ার গভীরতায় মাপা যায় না। একদম ঠিক। তার আসল পরিচিতি তার সুন্দর মুখ নয়, তার পায়ের জাদু। এবং মাইকেল কেবল অনুপ্রেরণামূলক কথা বলেই থেমে থাকে না। সে অনিতাকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং তার আক্রমণকারীর মুখোমুখি দাঁড় করায়। এই দৃশ্যটা ট্রান্সক্রিপ্টের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটা। এখানে মাইকেলের উদ্দেশ্য কিন্তু কেবল আইনি বিচার পাওয়া ছিল না। না, সে চেয়েছিল অনিতা যেন তার ভয়কে জয় করে। সমাজ যে লজ্জাটা অনিতার উপর চাপিয়ে দিয়েছিল বা তাকে ওই ভিকটিম ব্লেমিংয়ের শিকার বানিয়েছিল, মাইকেল সেই লজ্জাটা ওই অপরাধীর দিকে ঘুরিয়ে দেয়। এটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা দুর্দান্ত রূপক। অন্যদিকে গায়ত্রীর গল্পটাও সমাজের আরেক ধরনের সাইকোলজিক্যাল জেলের চিত্র তুলে ধরে। হ্যাঁ, গায়ত্রীর স্বামী সুদর্শন। সুদর্শন একজন শিক্ষিত মানুষ, পেশায় অটোমোবাইল ইঞ্জিনিয়ার। কিন্তু তার রক্ষণশীল মানসিকতা অনুযায়ী ঘরের বউ শর্টস পরে মাঝে দৌড়াবে, এটা পরিবারের সম্মানের পরিপন্থী। সুদর্শনের ধারণা নারীদের কাজ কেবল রান্নাঘর সামলানো। একজন বিবাহিত নারীর নিজের কোনো স্বপ্ন থাকতে পারে, এটাই তার কাছে একটা অদ্ভুত বিষয়। হ্যাঁ, কিন্তু মাইকেল এখানে এসে পুরুষত্বের আসল সংজ্ঞা নিয়ে যে পুশব্যাক করে তা অসাধারণ। সে সুদর্শনকে বলে যে স্বামী তার স্ত্রীর স্বপ্নকে সম্মান করে এবং তা পূরণে সাহায্য করে, সেই হলো আসল জীবনসঙ্গী। মাইকেল তাকে বোঝায় যে সে যদি গায়ত্রীকে মাঠে খেলতে দেয় তবে সে কেবল একজন স্বামী থাকবে না, স্ত্রীর চোখে একজন হিরো হয়ে উঠবে। বাহ! মাইকেল আসলে তাদের বোঝাতে চাইছিল যে পিতৃতন্ত্র কেবল নারীদের আটকে রাখে না, পুরুষদেরও একটা নির্দিষ্ট ছকের মধ্যে বা ইগোর মধ্যে বন্দী করে ফেলে। এই দুটো ঘটনাই প্রমাণ করে যে একজন নারী অ্যাথলিটকে শুধু বিপক্ষ দলের সাথে নয়, নিজের পরিবার আর সমাজের চাপিয়ে দেওয়া প্রত্যাশার সাথেও প্রতিনিয়ত লড়াই করতে হয়। কিন্তু সমাজ আর পরিবারের বাধা তো দৃশ্যমান। ট্রান্সক্রিপ্টের সবচেয়ে ভয়ানক দিকটা হল প্রাতিষ্ঠানিক বাধা বা সিস্টেমিক কারাপশন। শর্মার চরিত্রটা। হ্যাঁ, শর্মা নামের একজন দুর্নীতিগ্রস্ত নির্বাচককে আমরা দেখি যে টাকার বিনিময়ে জাতীয় দলে খেলোয়াড় বাছাই করে। সত্যি বলতে এই সাদা কলারের অপরাধীরা আসলে রাস্তার গুন্ডাদের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এই পয়েন্টটা খুব চমৎকার ধরেছেন। রাস্তার গুন্ডারা যেমন ধরুন অ্যালেক্স বা জেগু, তাদের অস্ত্র দেখা যায়। তাদের আক্রমণ থেকে বাঁচার বা আত্মরক্ষার অন্তত একটা সুযোগ থাকে। কিন্তু শর্মার মতো লোকেরা, যারা সিস্টেমের একেবারে মূলে বসে আছে, তারা অদৃশ্য ঘাতক। তারা লাল ফিতার দৌরাত্ম্য আর দুর্নীতির এমন এক জাল বুনে রাখে যে একজন সাধারণ মানুষ টেরই পায় না কিভাবে তার স্বপ্ন গলা টিপে মারা হচ্ছে। ঠিক আমাদের দৈনন্দিন জীবনের অফিস পলিটিক্স বা সিস্টেমিক রেড টেপের মতো, যেখানে যোগ্যতার চেয়ে কে কাকে চেনে বা কে কত টাকা দিতে পারে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। একদম। মাইকেলের বাবা অ্যান্থনি একসময় এই শর্মার দুর্নীতির প্রতিবাদ করেছিল। সে বলেছিল তার ছেনার প্রতিভাকে সে টাকার বিনিময় বিক্রি করবে না। আরে চরম মূল্য চোকাতে হয়েছিল মাইকেলকে। হ্যাঁ, একজন প্রতিভাবান খেলোয়াড় হওয়া সত্ত্বেও জাতীয় দলে তার জায়গা হয়নি। আর প্রাতিষ্ঠানিক এই দুর্নীতির শিকড় কত গভীরে তা আমরা বুঝতে পারি ভেম্বুর অপহরণের ঘটনায়। এটা ট্রান্সক্রিপ্টের সবচেয়ে ডার্ক এবং সাইকোলজিক্যাল দিক। টুর্নামেন্টের মাঝপথে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভেম্বুকে প্রতিপক্ষ আর শত্রুরা মিলে অপহরণ করে। কিন্তু খেয়াল করবেন, তারা তাকে শারীরিকভাবে পঙ্গু করে না, না, পা ভেঙে দেয় না। বরং তাকে জোর করে কোকেনের ইনজেকশন দেয়। দাঁড়ান, এই জায়গাটা আমাকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। তারা তাকে ড্রাগস দিল যাতে পরদিন মেডিকেল বা ডোপ টেস্টে সে পজিটিভ হয়। এর পেছনে চক্রান্তটা কতটা সূক্ষ্ম ভাবুন। কারণ এটা একটা নিখুঁত রূপক। সিস্টেম কিভাবে প্রান্তিক মানুষদের ছুঁড়ে ফেলে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। কিভাবে? তারা ভেম্বুকে এমনভাবে ফাঁসাতে চাইল যাতে সিস্টেম নিজেই তার নিজের নিয়মে ভেম্বুকে নিষিদ্ধ করে। প্রাতিষ্ঠানিক বাধার রূপটা এমনই হয়। আপনি যতই পরিশ্রম করুন না কেন, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এমন এক অদৃশ্য দেয়াল তৈরি করে রাখবে যেখানে আপনি নিয়ম ভাঙার দায়ে নিজে থেকেই অপরাধী সাব্যস্ত হবেন। অবিশ্বাস্য। এটা আসলে নির্দেশ করে সিস্টেম কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের সামনে অন্যায্য বাধা তৈরি করে রাখে যাতে তারা কোনোভাবেই সফল হতে না পারে। এই অদৃশ্য দেয়াল, অ্যাসিড সন্ত্রাস, সমাজের কটূক্তি, ড্রাগস দিয়ে ফাঁসানোর চক্রান্ত সবকিছু পার হয়ে আসে চূড়ান্ত ম্যাচ।
18 বারে চ্যাম্পিয়ন দল মণিপুরের বিরুদ্ধে ফাইনাল। একটা চরম মুহূর্ত। দলের একজন অন্তঃসত্ত্বা খেলোয়াড়ের প্রসঙ্গ আসে যা পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। মাতৃত্বকে সমাজ সাধারণত একজন নারী খেলোয়াড়ের ক্যারিয়ারের সমাপ্তি হিসাবে দেখে। গর্ভাবস্থায় মাঠে নামা মানেই যেন একটা ট্যাবু। হ্যাঁ, সবাই ভাবে এখানেই শেষ। কিন্তু ট্রান্সক্রিপ্ট এখানে একটা শক্ত অবস্থান নেয়। বিশ্বখ্যাত খেলোয়াড় সেরেনা উইলিয়ামস আর বক্সার মেরি কমের উদাহরণ টেনে আনা হয়। মাতৃত্ব কোনো দুর্বলতা নয়, এটা একটা শক্তি। এটা নারী খেলোয়াড়দের জীবনের শেষ অধ্যায় হতে পারে না। কিন্তু হাফ টাইমের বিরতিতে মাইকেল যা করে সেটা নিয়ে আমার বড় ধরনের আপত্তি আছে। কি রকম? তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? দলের মনোবল যখন একদম তলানিতে, তারা যখন বুঝেই নিয়েছে যে তারা হারতে যাচ্ছে, তখন কোচ মাইকেল ইচ্ছে করে তার খেলোয়াড়দের চরম অপমান করতে শুরু করে। হ্যাঁ, ওই ড্রেসিং রুমের দৃশ্যটা। সে তাদের মোটি মহিষ বা ফ্যাট বাফেলো বলে ডাকে। একজন কোচের এই ধরনের অপমানজনক কৌশল ব্যবহার করা কি আদৌ নৈতিক? মোটিভেশনের নামে এ ধরনের অ্যাবিউজ বা গালাগালি কি মেনে নেওয়া যায়? আপনার এই পুশব্যাকটা একেবারে সঠিক জায়গায় আঘাত করেছে। বাহ্যিক দৃষ্টিতে এটা চরম আপত্তিকর আর টক্সিক স্পোর্টস কালচারের একটা উদাহরণ মনে হয়। অবশ্যই। কিন্তু আমরা যদি এর পেছনের মনস্তত্ত্ব বিশ্লেষণ করি, মাইকেল আসলে একটা চরম সাইকোলজিক্যাল ট্যাকটিক্স ব্যবহার করেছিল। সে জানত এই মেয়েগুলোর সারা জীবন ধরে সমাজ, পরিবার আর শত্রুদের কাছ থেকে কেবল অপমানই সয়ে এসেছে। হ্যাঁ, সেটা তো বটেই। তারা এই অপমানগুলোকে নীরবে মেনে নিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। ও, বুঝতে পারছি। সে আসলে তাদের সেই সহ্য করার ক্ষমতাটাকে ভাঙতে চেয়েছিল। সে চেয়েছিল তাদের ভেতরের সেই সঞ্চিত ক্ষোভটা যেন এবার বিস্ফোরিত হয়। ঠিক তাই মাইকেল তাদের সেই ট্রমা আর সারা জীবনের জমাট বাঁধা অপমানগুলোকে রিডাইরেক্ট করে মাঠের পারফরম্যান্সে রূপান্তরিত করতে চেয়েছিল। দারুণ একটা সাইকোলজিক্যাল মুভ। সে চেয়েছিল মেয়েরা যেন তার ওপর চরম রাগ করে হলেও নিজেদের প্রমাণ করার এক অদম্য জেদ নিয়ে মাঠে নামে। তারা যেন আর ভিকটিম হয়ে না থাকে, বরং যোদ্ধা হয়ে ওঠে। এবং এই ক্ষোভটাই পেনাল্টি শুটআউটে তাদের দুর্দান্ত জয় এনে দেয়। এই জয় কেবল একটা ট্রফি জয় নয়। না, এর চেয়ে অনেক বেশি কিছু। এটা শর্মার দুর্নীতির বিরুদ্ধে, অ্যাসিড হামলাকারীর বিরুদ্ধে এবং পুরুষতান্ত্রিক সমাজের চাপিয়ে দেওয়া সমস্ত নিয়মের বিরুদ্ধে তাদের চূড়ান্ত বিজয়। এই পুরো ট্রান্সক্রিপ্টটা আমাদের দেখায় যে কিভাবে খেলাধুলা কেবল একটা শারীরিক কসরত নয়, বরং সামাজিক পরিবর্তনের একটা শক্তিশালী মাধ্যম হতে পারে। একদম। যখন একদল মানুষ তাদের ব্যক্তিগত আঘাতগুলোকে একপাশে সরিয়ে রেখে একটা সাধারণ লক্ষ্যের দিকে এগোয়, তখন প্রাতিষ্ঠানিক বাধাগুলোও ভাঙতে বাধ্য হয়। দৈনন্দিন জীবনে তথ্যের আধিক্য আর নানামুখী চাপের মধ্যে এই ধরনের বিশ্লেষণ আমাদের চোখের সামনের অদৃশ্য দেয়ালগুলোকে চিনতে শেখায়। এই আলোচনাটা কেবল একটা সিনেমা স্ক্রিপ্টের মধ্যে সীমাবদ্ধ নয়। একদমই নয়। এটা আমাদের চারপাশের সিস্টেম কিভাবে কাজ করে তার একটা ব্লুপ্রিন্ট। জ্ঞান তখনই সবচেয়ে কার্যকর হয় যখন আমরা এর পেছনের কেন আর কিভাবে বুঝতে পারি এবং তা আমাদের চারপাশের জগতের সাথে মেলাতে পারি। খুব সুন্দর বলেছেন। আর একেবারে শেষে আমি একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। পুরো গল্পে আমরা দেখলাম এই প্রান্তিক নারীদের সমাজের কাছ থেকে সামান্য সম্মান পাওয়ার জন্য একটা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিততে হলো, নিজেদের সেরার সেরা প্রমাণ করতে হলো। হ্যাঁ, তাদের লড়াইটা ছিল অসম। কিন্তু এটা কি একটা বড় প্রশ্ন তুলে ধরে না? সমাজে যারা সুবিধাপ্রাপ্ত তাদের তো সম্মান পাওয়ার জন্য প্রতিদিন কোনো টুর্নামেন্ট জিততে হয় না। না, জন্মগতভাবেই তারা সেটা পায়। তাহলে কেন কেবল প্রান্তিক আর সুবিধাবঞ্চিত মানুষদেরই সাধারণ মানবিক সম্মানটুকু পাওয়ার জন্য অসাধারণত্বের বা চ্যাম্পিয়ন হওয়ার প্রমাণ দিতে হবে? এই অসম লড়াইয়ের শেষ কোথায়? এটা সত্যিই ভেবে দেখার মতো একটা বিষয়। আসলেই তাই। খুব গভীর একটা প্রশ্ন। আজ এ পর্যন্তই। পরের বিস্তারিত আলোচনায় আবার দেখা হবে নতুন কোনো আখ্যান নিয়ে। সবাই ভালো থাকবেন।